প্রিয় ছাত্ররা, এবার আমি শুরু করতে চলেছি চলতড়িতের তৃতীয় অংশ, তড়িৎ চুম্বকীয় আবেশ। তড়িৎ চুম্বকীয় আবেশ সম্পর্কে জানার আগে আমরা একটা খুব ইন্টারেস্টিং একটা সায়েন্সের মডেল দেখব। এটা আমি নিয়ে এসেছি। দেখো, এই যে মডেলটায় এখানে কিন্তু কোনো ব্যাটারি নেই, অর্থাৎ আমাদের তড়িতের যে উৎস সেটা কিন্তু এখানে কোথাও নেই। এখানে ছোট একটা ডায়নামো আছে, আর আছে চাকা, আর একটা আছে ছোট এলইডি লাইট। এখানে কিন্তু কোনো ব্যাটারি বা তড়িৎ উৎস নেই। এবার আমি কি করব, এবার আমি এটাকে ঘোরাবো। দেখো, তোমরা দেখতে পাচ্ছ যে ঘোরালে এটা আলো জ্বলছে। কেমন? যদি আমি ঘরটা অন্ধকার করে দিই তাহলে আরো ভালো করে আমি দেখতে পাবো। দেখো, দেখতে পাচ্ছ? এখান থেকে আমরা কি দেখলাম যে আমাদের এখানে যান্ত্রিক শক্তি থেকেও আমরা তড়িৎ শক্তি তৈরি করতে পারি। অর্থাৎ আমি যখন এটাকে ঘোরাচ্ছি তখন আমার যান্ত্রিক শক্তি এখানে প্রযুক্ত হচ্ছে, তার থেকে আলো জ্বলছে, মানে তড়িৎ শক্তি থেকে আমি এলইডি লাইটটাকে জ্বালাতে পারছি। অর্থাৎ যান্ত্রিক শক্তির থেকে তড়িৎ শক্তি, তড়িৎ শক্তির থেকে আমাদের আলোক শক্তি পরিণত হচ্ছে। তো এই ঘটনাটা ঘটে আমাদের তড়িৎ চুম্বকীয় আবেশের জন্য। তড়িৎ চুম্বকীয় আবেশ প্রথম পরীক্ষামূলকভাবে প্রমাণ করেন মাইকেল ফ্যারাডে। মাইকেল ফ্যারাডে কি করেছিলেন? তিনি একটা বদ্ধ তড়িৎবাহী তারে কুণ্ডলী নিয়েছিলেন। ধরো তামার তারের একটা কুণ্ডলী নিয়েছিলেন পেঁচানো, তার সাথে তিনি যুক্ত করেছিলেন একটা গ্যালভানোমিটার এবং একটা ছোট্ট লাইট। আমরা এখানে তোমার বাড়িতে যদি করো, তাহলে এখানে এই পরীক্ষাটা করো, তাহলে এখানে একটা ছোট এলইডি লাইট যুক্ত করতে পারো। এবার এই কুণ্ডলীর মধ্যে দেখো কোথাও কিন্তু কোনো রকম তড়িৎ উৎস নেই, ব্যাটারি যুক্ত করা নেই। এবার এই কুণ্ডলীটার কাছে আমি একটা শক্তিশালী চুম্বককে নিয়ে আসবো। যেরকম এখানে একটা দণ্ড চুম্বককে নিয়ে আসা হলো, শক্তিশালী দণ্ড চুম্বককে নিয়ে এলাম। নিয়ে এসে এই দণ্ড চুম্বকটাকে আমি যত দ্রুততার সাথে আমি এই কুণ্ডলীর কাছে নিয়ে আসব, দেখব এই যে লাইটটা তত বেশি উজ্জ্বল হয়ে জ্বলছে, আলো দিচ্ছে। আর এই যে গ্যালভানোমিটারের কাঁটাটা আমাদের সরে যাচ্ছে। গ্যালভানোমিটার থেকে আমরা জানি যে তড়িৎ প্রবাহ মাত্রা মাপা যায়, এবং এইখানে এবং তড়িৎ প্রবাহ মাত্রা কোন দিকে যাচ্ছে সেটা আমরা মাপতে পারি। তো গ্যালভানোমিটারের কাঁটাটা সরে যাচ্ছে, এবং যত দ্রুততার সাথে আমি এই চুম্বকটাকে নিয়ে আসব, গ্যালভানোমিটারের কাঁটাটা জিরো দাগের থেকে তত দূরে সরে যাবে। এবার যখন আমি এই চুম্বকটাকে একটা জায়গায় স্থির অবস্থায় রাখবো, দেখব লাইটটা বন্ধ হয়ে গেছে এবং গ্যালভানোমিটারের কাঁটাটা আবার শূন্য দাগে ফিরে গেছে। এবার আমি দণ্ড চুম্বকটাকে কুণ্ডলী থেকে দূরে নিয়ে যাব। যত দ্রুততার সাথে দূরে নিয়ে যাব, লাইটটা তখনও জ্বলবে এবং তত বেশি উজ্জ্বলতার সাথে জ্বলবে। কিন্তু গ্যালভানোমিটারের কাঁটাটা তখন ডিফ্লেকশন বা আমাদের যে ঘূর্ণনটা সেটা উল্টো দিকে হবে। তখন জিরো দাগের থেকে সরবে, কিন্তু সেটা উল্টো দিকে সরবে। তাহলে আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি, যে এই যে আমাদের কয়েলের সাথে সংশ্লিষ্ট যে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হলে এই কয়েলের মধ্যে একটা তড়িৎ চালক বলের তৈরি হয়, এবং তার ফলে এর মধ্যে দিয়ে একটা তড়িৎ প্রবাহ, কয়েলের মধ্যে তড়িৎ প্রবাহ যায়। এই তড়িৎ প্রবাহ যাওয়ার ফলে লাইটটা জ্বলে ওঠে এবং গ্যালভানোমিটারের কাঁটাটা আমাদের সরে যায়। আর কি দেখলাম? দেখলাম যে যত দ্রুততার সাথে আমি চুম্বকটাকে সরাতে পারবো, তত বেশি আলো পাবো এবং তত বেশি আমার গ্যালভানোমিটারের কাঁটাটা তত বেশি সরবে। অর্থাৎ আমাদের চৌম্বক ফ্লাক্সের যত দ্রুততার সাথে পরিবর্তন হবে, তত বেশি আমি তড়িৎ প্রবাহ পাবো, অর্থাৎ তত বেশি তড়িৎচালক বল পাবো। এই যে তড়িৎচালক বল পাচ্ছে, এই তড়িৎচালক বলটাকে বলা হয় আবিষ্ট তড়িৎচালক বল।
আর এই তড়িৎ প্রবাহ মাত্রাটাকে বলা হয় আবিষ্ট তড়িৎ প্রবাহ মাত্রা। এটা থেকে মাইকেল ফ্যারাডে দুটো সূত্র দিয়েছিলেন, যেটাকে তড়িৎ চুম্বকে আবেশ সংক্রান্ত মাইকেল ফ্যারাডে সূত্র বলে। তিনি প্রথম সূত্র কি বলেছিলেন, যে কোনো বদ্ধ কুণ্ডলীর মধ্যে আবিষ্ট তড়িৎচালক বল, আবিষ্ট তড়িৎচালক বল কুণ্ডলী সংলগ্ন যে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হলে, চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হলে এই কুণ্ডলীর মধ্যে আবিষ্ট তড়িৎচালক বল উৎপন্ন হয়, এবং এই আবিষ্ট তড়িৎচালক বলের মান কুণ্ডলী সংশ্লিষ্ট চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের হারের সাথে সমানুপাতিক। অর্থাৎ সূত্রটা আমি আবার বলছি, কোনো বদ্ধ তড়িৎ পরিবাহী কুণ্ডলীর সাথে সংশ্লিষ্ট চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হলে কুণ্ডলীর মধ্যে একটি আবিষ্ট তড়িৎচালক বল উৎপন্ন হয়, এবং এই আবিষ্ট তড়িৎচালক বলের মান এই ফ্লাক্সের পরিবর্তনের হারের সাথে সমানুপাতিক। অর্থাৎ যত দ্রুততার সাথে এই ফ্লাক্সটা পরিবর্তিত হবে, আমাদের আবিষ্ট তড়িৎচালক বলের মান তত বৃদ্ধি পাবে। এখানে φ1 হলো প্রাথমিক অবস্থায় ফ্লাক্সের সাথে, আমাদের কয়েলের সাথে সংশ্লিষ্ট চৌম্বক ফ্লাক্স। φ2 হচ্ছে টি সময়ের পরে এই কয়েলের সাথে সংশ্লিষ্ট চৌম্বক ফ্লাক্স। আর ইপসাইলন হলো আবিষ্ট তড়িৎচালক বল। তাহলে ইপসাইলন সমানুপাতিক φ2 - φ1 বাই টি। φ2 - φ1 হলো চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন, আর টি হলো এই পরিবর্তনের জন্য যে সময় লাগছে সেটা। তাহলে ইপসাইলন সমানুপাতিক φ2 - φ1 বাই টি। এবার নেক্সট আমাদের যেটা আসছে সেটা হচ্ছে লেঞ্জের সূত্র। আমরা মাইকেল ফ্যারাডের সূত্র থেকে এই আবিষ্ট তড়িৎচালক বলের মানটা বের করতে পারি, কিন্তু এই আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ কোন দিকে হবে সেটা আমরা লেঞ্জের সূত্র থেকে পাবো। লেঞ্জের সূত্র কি বলছে? লেঞ্জের সূত্র বলছে যে আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ এমন হবে যে সে এই চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনকে বাধা দেবে। বোঝা গেল? চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনকে বাধা দেবে। তার মানেটা কি? তার মানে হলো যে যখন আমি এইখানে নর্থ পোল বা চুম্বকের উত্তর মেরুটাকে ফ্লাক্সের কাছে নিয়ে আসব, তখন এই আমাদের কয়েলের মধ্যে দিয়ে এমনভাবে তড়িৎ প্রবাহ হবে যাতে এই কয়েলের কাছে, নর্থ পোলের কাছে নর্থ পোল আবিষ্ট হবে এবং দূরে সাউথ পোল বা দক্ষিণ মেরু আবিষ্ট হবে। ফলে উত্তর মেরু, চুম্বকের উত্তর মেরু আসাটাকে আবিষ্ট উত্তর মেরু বাধা দেবে। অর্থাৎ এইখানে আমাদের উত্তর মেরু আবিষ্ট হবে, উত্তর মেরুকে বাধা দেবে, বিকর্ষণ করবে, তারপরে জোর করে আমাকে এই চুম্বকটাকে ফ্লাক্সের কাছে নিয়ে আসতে হবে। অন্যদিকে যখন আমি এই চুম্বকটাকে কয়েলের থেকে দূরে নিয়ে যাব, তখন আবিষ্ট তড়িৎচালক বলে অভিমুখও উল্টে যাবে, এবং এমনভাবে উল্টাবে যে এখন উল্টো দিকে এমনভাবে উল্টাবে যে এইখানে তখন সাউথ পোল হবে, এখানে নর্থ পোল হবে। এবার সাউথ পোল হওয়ার ফলে সাউথ পোল তখন নর্থ পোলকে আকর্ষণ করবে, আবিষ্ট যে আমাদের দক্ষিণ মেরু সেটা উত্তর মেরুকে আকর্ষণ করবে, অর্থাৎ দূরে যেতেও দেবে না। অর্থাৎ কাছে আসার সময় এমনভাবে আবিষ্ট মেরু তৈরি হবে যে বিকর্ষণ করবে, আবার ম্যাগনেটটা বা চুম্বকটা দূরে যাওয়ার সময় এমনভাবে আবিষ্ট মেরু উৎপন্ন হবে যে আকর্ষণ করবে, অর্থাৎ দূরেও যেতে দেবে না। অর্থাৎ এই যে চুম্বকটাকে সেটাকে একটা জায়গায় স্থির রাখার চেষ্টা করবে। এটাই হচ্ছে লেঞ্জের সূত্র। এবার লেঞ্জের সূত্রে তাহলে গাণিতিক রূপ কি? ইপসাইলন ইজ ইকুয়াল টু -n φ2 - φ1 বাই টি। এখানে মাইনাস বা নেগেটিভ চিহ্নটা কেন হলো? যেহেতু এখানে আমাদের লেঞ্জের সূত্র অনুযায়ী আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ চৌম্বক প্রবাহ বা ফ্লাক্সের পরিবর্তনকে বাধা দেবে, সেই কারণের জন্য নেগেটিভ বা মাইনাস সাইনটা আমাদের লিখতে হলো। আর n হচ্ছে এই পাক সংখ্যা। এবার যদি তোমরা ক্যালকুলাস করে থাকো, তাহলে ক্যালকুলাস অনুযায়ী তাহলে ইপসাইলন ইজ ইকুয়াল টু -n d/dt। এটা হচ্ছে আমাদের তড়িৎ চুম্বক আবেশ সংক্রান্ত আমাদের গাণিতিক সম্পর্ক। আমরা শক্তি সংরক্ষণ সূত্র থেকে লেঞ্জের সূত্র প্রমাণ করতে পারি। কিভাবে প্রমাণ করতে পারি? আমরা যদি ধরে নিই যে লেঞ্জের সূত্রটা ভুল, তাহলে কি হবে? তাহলে যখন এই উত্তর মেরুটাকে কয়েলের কাছে নিয়ে আসব,
তখন এমনভাবে চুম্বক প্রবাহ হবে, এমনভাবে আবিষ্ট তড়িৎচালক বল তৈরি হবে যেখানে আবিষ্ট কি হবে, দক্ষিণ মেরু হবে। যদি লেঞ্জের সূত্রটা ভুল হয় তাহলে দক্ষিণ মেরু উত্তর মেরুকে আকর্ষণ করবে, তাহলে চুম্বকটা নিজের থেকেই কয়েলের কাছে আসবে। আবার যখন আমি চুম্বকটাকে দূরে নিয়ে চলে যাব তখন, অর্থাৎ উত্তর মেরুটাকে দূরে নিয়ে চলে যাব, তখন তড়িৎচালক বলের অভিমুখ এমন হবে যে উত্তর মেরু কাছে আমার উত্তর মেরু সৃষ্টি হবে। যদি লেঞ্জের সূত্র ভুল হয় তাহলে উত্তর মেরুকে বিকর্ষণ করবে, তখন চুম্বকরা নিজের থেকেই দূরে যেতে থাকবে। অর্থাৎ লেঞ্জের সূত্র ভুল হলে চুম্বকটার গতি নিজে থেকে নিয়ন্ত্রিত হবে, আমাদের বাইরে থেকে কোনো কাজ করতে হবে না। অর্থাৎ চুম্বকটা নিজেই আসবে, নিজেই যাবে। কিন্তু সেটা শক্তি সংরক্ষণ সূত্র অনুযায়ী কখনো সম্ভব না। কেন? কারণ আমি যদি চুম্বকটা নিজের থেকে নিয়ে যেত তাহলে আমাকে বাইরের থেকে কোনো শক্তি দিতে হতো না, আমি এমনি এমনি এখানে আমরা তড়িৎ শক্তি পেয়ে যেতাম। কিন্তু বাস্তবে তড়িৎ সংরক্ষণ, আমাদের শক্তি সংরক্ষণ সূত্র বলে যে আমরা কখনো এমনিতে কোনো শক্তি পাই না। আমাদের এখানে কি হচ্ছে, আমরা এখানে যান্ত্রিক শক্তি দিচ্ছি, সেই যান্ত্রিক শক্তিটা আমাদের এখানে তড়িৎ শক্তি হিসাবে তড়িৎ শক্তিতে পরিণত হচ্ছে। ফলে আমাদের এখানে জোর করে লেঞ্জের সূত্রতে কি বলছে, জোর করে আমাকে চুম্বকটাকে কয়েলের কাছে নিয়ে আসতে হচ্ছে, ফলে আমাকে জোর করে একটা কাজ করতে হচ্ছে। এই যে আমি কাজ করছি কৃতকার্য, সেই শক্তি থেকেই আমাদের তড়িৎ শক্তি পরিণত হচ্ছে। অর্থাৎ লেঞ্জের সূত্রটা ঠিক, শক্তি সংরক্ষণ বলছে, শক্তি সংরক্ষণ সূত্র বলছে লেঞ্জের সূত্রটা ঠিক। তাহলে এখন আমাদের এই যে লেঞ্জের সূত্র থেকে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে যে তড়িৎ প্রবাহ সৃষ্টি হচ্ছে সেটা কি ধরনের তড়িৎ প্রবাহ, সেটা হচ্ছে পরিবর্তিত তড়িৎ প্রবাহ বা অল্টারনেটিং কারেন্ট বা সংক্ষেপে এসি। এই এসিতে কি হচ্ছে, প্রতিটা মুহূর্তে যদি শূন্য থেকে তার ভোল্টেজ আমি এখানে দেখি বা বিভব, আমি তড়িৎ বিভব দেখি, তার এখানে যদি আমরা টাইমকে এক্স অ্যাক্সিস বরাবর লিখি আর ওয়াই অ্যাক্সিস বরাবর যদি আমরা তড়িৎ বিভব পার্থক্যকে লিখি, তাহলে দেখব শূন্য থেকে তড়িৎ বিভব শুরু হয়ে সর্বোচ্চ মানে যাচ্ছে, আবার আস্তে আস্তে কমে জিরো আসছে, বা বিপরীতমুখী হয়ে আবার সর্বোচ্চ মানে যাচ্ছে, গিয়ে আবার আস্তে আস্তে বাড়ছে। অর্থাৎ আমাদের ওয়েভ বা তরঙ্গের আকারে আমাদের বিভব পার্থক্যটা পরিবর্তিত হচ্ছে বা তড়িৎচালক বল পরিবর্তিত হচ্ছে। অর্থাৎ এটা হচ্ছে আমাদের অল্টারনেটিং কারেন্ট বা এসির আমাদের বিভব পার্থক্য বা তড়িৎচালক বলের আমাদের রাশিমালা। ভি ইজ ইকুয়াল টু ভি0 সাইন ওমেগা টি মাইনাস ফাই। ভি হচ্ছে যে কোনো মুহূর্তে আমাদের ওই বর্তনীতে তড়িৎ বিভব, ভি0 হচ্ছে সর্বোচ্চ যে তড়িৎ বিভব সেটা, আর এটা হচ্ছে সাইন কার্ভ, অর্থাৎ সাইনের অনুযায়ী পরিবর্তিত হচ্ছে। ওমেগাটা কি, ওমেগা হচ্ছে এই যে এসি অল্টারনেটিং কারেন্ট তার কৌণিক কম্পাঙ্ক, টি হচ্ছে সময় আর ফাই হলো দশা পার্থক্য। এবার আমি তাহলে এখান থেকে কি পাচ্ছি, এসি পাচ্ছি বা অল্টারনেটিং কারেন্ট। এবার আমরা এর আগে যেগুলো করেছি, আমরা প্রবাহিত তড়িতে যা করেছি সেগুলো ডিসি বা ডিরেক্ট কারেন্ট বা সমপ্রবাহ সম্পর্কে আমরা জেনেছি। এবার সমপ্রবাহ আগে আবিষ্কার হয়েছে, সেটা তোমরা জানো, আলেকজান্ডার ভোল্টা আবিষ্কার করেছিলেন এবং সেখান থেকে সরল ভোল্টীয় কোষ তিনি আবিষ্কার করেছিলেন। অর্থাৎ তড়িৎ কোষ থেকে আমরা ডিসি পাই। এবার আমরা এসি কোথা থেকে পাই, এসি পাই আমরা জেনারেটর থেকে, ডায়নামো ঘুরিয়ে যে শক্তি উৎপন্ন করা হয় সেখান থেকে আমরা এসি পাই। এখন ডিসি আর এসির মধ্যে কোনটা বাস্তবে বেশি ব্যবহৃত হয়? তোমরা জানো যে আমরা এই যে বৈদ্যুতিক আমরা বিভিন্ন গৃহস্থলী বিদ্যুৎ ব্যবহার করি সেটা কিন্তু এসি, আমাদের এসি আমরা বেশি ব্যবহার করি আমাদের বাড়ির কাজে। ডিসি আমরা খুব কম জায়গায় ব্যবহার করি, যেখানে আমাদের ব্যাটারি বা তড়িৎ কোষ দরকার হয় সেখানে কেবলমাত্র আমরা ডিসি ব্যবহার করি, বাকি সব জায়গায় আমরা এসি ব্যবহার করি। এখন এসি কেন ব্যবহার করা হয়? অবশ্যই এসি ব্যবহারে বেশ কিছু সুবিধা আছে। সেই সুবিধা কি? প্রথম কথা হচ্ছে এসির উৎপাদন খরচ তুলনামূলকভাবে কম, এক নম্বর। দু নম্বর হচ্ছে এসিতে প্রচুর পরিমাণে ভোল্টেজ তৈরি করা যায়, অর্থাৎ এর তড়িৎচালক বল অনেক বেশি পরিমাণে তড়িৎচালক বল উৎপন্ন করা যায়। আমাদের তড়িৎ শক্তির বেশিরভাগটা ব্যয়িত হয় বড় বড় কলকারখানা চালাতে। এখন বড় বড় কলকারখানা চালাতে 30,000 40,000 ভোল্ট দরকার হয়। এবার একটা ব্যাটারিতে এত ভোল্ট পাওয়া যায় না।
এবার সেই কারণে যে আমাদের প্রচুর ভোল্ট দরকার হবে, তাতে প্রচুর আমাদের ব্যাটারি খরচ বা খরচ প্রচুর বেড়ে যাবে তড়িৎ শক্তি উৎপন্ন করতে। কিন্তু এসির ক্ষেত্রে উৎপাদন খরচ খুব কম এবং প্রচুর পরিমাণে ভোল্টেজ তৈরি করা যায়। শুধু তাই না, পরে তোমরা জানবে যে আমাদের এসিতে ইচ্ছে মতো ভোল্টেজকে বাড়ানো কমানো যায়, এবং এই বাড়ানো কমানো যায় কার সাথে? ট্রান্সফরমারের সাহায্যে। তোমরা দেখেছো যে রাস্তার মোড়ে মোড়ে আমাদের ট্রান্সফরমার আছে। এই যে আমাদের পাওয়ার হাউস থেকে আমাদের যে এসি আসে, সেই এসির ভোল্টেজ অনেক বেশি থাকে। এবার রাস্তার মোড়ে সেই আমাদের ভোল্টেজটা কমিয়ে 240 ভোল্ট করে আমাদের বাড়িতে পাঠানো হয়। আমাদের বাড়িতে যে গৃহস্থালী ব্যবস্থা, সেখানে ভোল্টেজ থাকে 240 ভোল্ট। এবার তুমি দেখেছো যে যখন আমরা মোবাইল চার্জ দিই তখন আমাদের বলে 3 ভোল্ট দিয়ে চার্জ দিতে হয়। এবার মোবাইলের চার্জারের মধ্যে থাকে আর একটা আমাদের ট্রান্সফরমার, সে ছোট্ট ট্রান্সফরমার, সে কি করে ওই ভোল্টেজটাকে আরও কমিয়ে 3 ভোল্টে নিয়ে আসে 240 ভোল্ট থেকে। আবার অন্যদিকে যখন আমাদের বড় বড় টিভি কম্পিউটার চালাই, বিশেষ করে আগেকার দিনে যে পিকচার টিউব এর টিভিগুলো ছিল, সেগুলো চালাতে আমাদের প্রায় 1200 ভোল্টেজ দরকার হতো, বা এখন এয়ার কন্ডিশনার চালাতে আমাদের 1000 ভোল্টেজের কাছাকাছি লাগে। এই ভোল্টেজগুলো আমাদের তাহলে 240 থেকে কী করে 1000 ভোল্টেজ পাবো? তখন ওর মধ্যে থাকে ট্রান্সফরমার, সেটা 240 থেকে বাড়িয়ে 1000 ভোল্টেজ করে। এই ধরনের ট্রান্সফরমারকে বলা হয় স্টেপ আপ ট্রান্সফরমার। আর যে ট্রান্সফরমারগুলো হাই ভোল্টেজকে লো ভোল্টেজে করে, সেগুলোকে বলা হয় স্টেপ ডাউন ট্রান্সফরমার। স্টেপ আপ ট্রান্সফরমার ভোল্টেজকে বাড়ায়, স্টেপ ডাউন ট্রান্সফরমার ভোল্টেজকে কমায়। অর্থাৎ এসির ক্ষেত্রে আমাদের আরেকটা সুবিধা আছে, আর সুবিধা হচ্ছে এসি লং ডিস্টেন্স ট্রান্সমিশনের ক্ষেত্রে খরচা তুলনামূলকভাবে অনেক কম। আমরা ধরো এখানে আমাদের কাছাকাছি ব্যান্ডেলে আমাদের থার্মাল পাওয়ার প্ল্যান্ট আছে, সেখানে তাপবিদ্যুৎ থেকে এসি উৎপন্ন হয়। এটা বহু দূরে দূরে গ্রামগঞ্জে ছড়িয়ে পড়ছে পরিবাহী তারের মধ্যে দিয়ে। রাস্তার পাশে আমাদের ল্যাম্প, আমাদের পোস্টগুলো দেখেছো, সেইগুলোর মধ্যে দিয়ে আমাদের বহু দূরে দূরে আমাদের বিদ্যুৎ পৌঁছে যাচ্ছে গ্রামে। এবার এই যে পরিবহন খরচা, বিদ্যুতের পরিবহন খরচা, সেটা এসির ক্ষেত্রে অনেক কম ডিসির তুলনায়। সেই কারণে ডিসির তুলনায় বর্তমানে এসি অনেক বেশি পপুলার বা জনপ্রিয়। এবারে কিন্তু এসি আর একটা অসুবিধা আছে, এসি কিন্তু ডিসির তুলনায় বিপজ্জনক। কারণ আমরা একটা দেখা গেল কোনো একটা জায়গায় লেখা আছে এসিতে 240 ভোল্ট। এবার কেউ যদি 240 ভোল্টে শক খায়, সে কিন্তু 240 ভোল্টে শক খেলো না, তার থেকে অনেক বেশি ভোল্টে শক খেলো। তোমরা পরে পড়বে যে অ্যাকচুয়ালি যেখানে 240 ভোল্ট লেখা থাকে সেটা হচ্ছে এসির আরএমএস ভ্যালু, কিন্তু এটা আমরা সব থেকে বেশি যেটা, সেটা পিক ভ্যালু V0 বা সর্বোচ্চ মান, সেই সর্বোচ্চ মান প্রায় 311 ভোল্টের কাছাকাছি। অর্থাৎ সেই ব্যক্তি 311 ভোল্টে শক খাবে। সেই কারণে ডিসির থেকে এসি অনেক বেশি বিপজ্জনক। তাই এসিতে যখন কাজ করতে হবে তখন অতি অবশ্যই সাবধানতা অবলম্বন করবে। হাতে শুকনো রাবারের গ্লাভস পরবে, পায়ে রাবারের জুতো পরবে, এবং যখন কোনো কাঠের টুল বা টেবিলের উপর দাঁড়িয়ে কাজ করবে অবশ্যই সমস্ত কিছু শুকনো হতে হবে, ভিজে হওয়া চলবে না, এবং তখন কাজের সময় যেন দেওয়ালে কোনো রকমভাবে হাত টাচ না হয়, তাহলে কিন্তু শক খাওয়ার সম্ভাবনা থাকে। এবার আমরা জানব এসি ডায়নামো বা এসি জেনারেটর সম্পর্কে। তোমরা আগে মোটর সম্পর্কে জেনেছো। মোটরে কি হয়? মোটরে আমাদের বিদ্যুৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে পরিণত হয়। যেরকম আমরা ফ্যানে, আমরা বৈদ্যুতিক ফ্যানে আমরা কি করি? মোটর ব্যবহার করি, সেখানে বিদ্যুৎ দিয়ে ফ্যান ঘোরানো হয়, অর্থাৎ আমাদের যান্ত্রিক বিদ্যুৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি পরিণত হয়। কিন্তু আমরা এখানে কি করব? জেনারেটরে ঠিক উল্টো, জেনারেটরে আমাদের যান্ত্রিক শক্তি থেকে আমাদের বিদ্যুৎ শক্তি তৈরি হবে। একটা এসি ডায়নামো বা জেনারেটরের গঠন, দুটো আমাদের পাওয়ারফুল বা শক্তিশালী ম্যাগনেট, এটা উত্তর মেরু, এটা দক্ষিণ মেরু, এইভাবে রাখা আছে। এখন এই ম্যাগনেট দুটো বা চৌম্বকের ক্ষেত্রের মধ্যে বি হচ্ছে চৌম্বক প্রাবল্য। এই চৌম্বক ক্ষেত্রের মধ্যে আমি একটা আর্মেচারকে, কাঁচা লোহার দণ্ড আর্মেচারকে রাখলাম, ঠিক এরকম আয়তক্ষেত্রের মতো, যার একটা বাহু R1 রিংয়ের সাথে যুক্ত, আরেকটা বাহু R2 রিংয়ের সাথে যুক্ত।
এই রিং দুটো আবার দুটো কার্বন ব্রাশ B1 B2-র সাথে যুক্ত। এই কার্বন ব্রাশের সাথে পরিবাহী তার যুক্ত হয়ে লোড বা আমাদের রোধের সাথে যুক্ত হয়েছে। এবার এই রিং দুটো এই ব্রাশকে স্পর্শ করে ঘুরতে পারে। আর্মেচারটাকে আমি ঘোরাচ্ছি কোনো যান্ত্রিক শক্তি দিয়ে। এবার আর্মেচারটা যখন ঘোরাবো তখন এই রিং দুটো ব্রাশকে স্পর্শ করে ঘুরবে। তার ফলে যেটা হবে, এই যে আমাদের সার্কিটটার মধ্যে তড়িৎ বর্তনীর মধ্যে পরিবর্তিত প্রবাহ বা এসি তৈরি হবে। এটা হচ্ছে আমাদের এসি উৎস বা পরিবর্তিত তড়িৎ প্রবাহের উৎস। এবার এই যে পরিবর্তিত তড়িৎ প্রবাহ তৈরি হয় সেটা ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম অনুযায়ী হয়। এখন আমাদের তাহলে এই যে ডায়নামোটা ঘোরাচ্ছি সেটা অনেকভাবে আমি ঘোরাতে পারি, বা এই যে আর্মেচারটা ঘোরাচ্ছি আর্মেচারটাকে আমি অনেকভাবে ঘোরাতে পারি। তাপবিদ্যুৎ কেন্দ্রে আমাদের কয়লা দিয়ে তাপ শক্তি উৎপন্ন কয়লা পুড়িয়ে তাপ শক্তি উৎপন্ন করা হয়। সেখান থেকে জল ফুটিয়ে জলীয় বাষ্প তৈরি হয়। জলীয় বাষ্প যখন সরু একটা কোনো পাইপের মধ্যে দিয়ে বেরিয়ে এসে এই আর্মেচারটাকে ধাক্কা মারে, ফলে আর্মেচারটা ঘুরতে থাকে। সেখান থেকে আমরা বিদ্যুৎ পাই, সেটাকে বলে তাপবিদ্যুৎ। আর জলবিদ্যুতে কি হয়, অনেক উঁচু থেকে ঝর্ণা থেকে বা পাহাড়ের ঝর্ণা থেকে বা নদীর বাঁধ থেকে জলধারা প্রচণ্ড বেগে এসে এই আর্মেচারের উপর পড়ে, আর্মেচারটাকে ঘোরাতে থাকার ফলে এখানে বিদ্যুৎ তৈরি হয়। এটা হচ্ছে পরিবর্তিত প্রবাহ বা এসি। এই যখন আমি জলপ্রবাহ থেকে বিদ্যুৎটা পাচ্ছি তখন সেটাকে আমরা বলবো জলবিদ্যুৎ। অনেক সময় ডিজেল ব্যবহার করেও একই রকমভাবে আর্মেচার ঘুরিয়ে আমাদের বিদ্যুৎ তৈরি করা যায়। এইভাবে আমরা বিদ্যুৎ শক্তি আমরা তৈরি করতে পারি, যান্ত্রিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি তৈরি করতে পারি। এটা হচ্ছে আমাদের তড়িৎচুম্বকীয় আবেশের সবথেকে বড় প্রয়োগ। এবার আমরা গৃহস্থলী যে বিভিন্ন আমাদের যন্ত্রাংশ সেগুলো তোমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করে তোমরা জানো যে আমাদের সাধারণভাবে এসির ক্ষেত্রে যে গৃহস্থলীর ক্ষেত্রে আমরা তিনটে আমাদের তার থাকে। একটা হচ্ছে লাইভ ওয়্যার, একটা হচ্ছে নিউট্রাল ওয়্যার, একটা হচ্ছে আমাদের আর্থিং। লাইভ ওয়্যারের যে তারটা তার রং হয় লাল রঙের বা বাদামি, আর নিউট্রাল যে ওয়্যারটা হয় সেটা হচ্ছে কালো বা নীল, আর আর্থিং যেটা হয় সেটা সাধারণভাবে সবুজ বা হলুদ রঙের হয়। এবার আর্থিং এর ক্ষেত্রে তোমরা দেখবে একদম যে 3 পিন প্লাগের একদম ওপরে যেটা থাকে সেটা হচ্ছে আর্থিং ওয়্যার। এই আর্থিং ওয়্যারটা আমাদের আর্থিং করার দরকার হয় কেন? দেখা গেল যে কখনো তড়িৎ প্রবাহের ফলে কোনো বৈদ্যুতিক যন্ত্রের মধ্যে তড়িৎ আবেশের জন্য যন্ত্রটার গাটা আমাদের আবিষ্ট তড়িৎ প্রবাহের ফলে আমাদের সেখানে একটা তড়িৎ সৃষ্টি হলো, যেটাকে আমরা অনেক সময় স্বাভাবিকভাবে বলি বা দৈনন্দিন জীবনে বলি বডি কারেন্ট হয়ে যাওয়া। অর্থাৎ আমাদের সেই যন্ত্রটা তড়িৎগ্রস্ত হয়ে পড়লো, তখন সেই যন্ত্রটাকে হাত দিলে আমরা শক খাবো। সেই কারণে জন্য আর্থিং করলে কি হবে, সেই অতিরিক্ত আমাদের কারেন্টটা যেটা আমাদের তড়িৎ আবেশের ফলে ওই যন্ত্রের দেহে তৈরি হয়েছিল সেটা মাটিতে চলে যাবে। তার ফলে আমাদের যন্ত্রটাতে হাত দিলে আমাদের শক লাগবে না। সেই কারণের জন্য আমাদের বাড়িতে বড় বড় যন্ত্র যেরকম এসি, টিভি, রেফ্রিজারেটর, তারপরে ওয়াশিং মেশিন, এইগুলোতে আমাদের আর্থিং অতি অবশ্যই করা দরকার। এছাড়া আর্থিং আমাদের শর্ট সার্কিটের হাত থেকে রক্ষা করে। অর্থাৎ শর্ট সার্কিট কাকে বলে? দেখা গেল কোনো একটা স্থানে হঠাৎ করে প্রচুর পরিমাণে তড়িৎ প্রবাহ হতে শুরু করলো কোনো কারণে, তখন বেশি তড়িৎ প্রবাহ হলে সেখানে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হবে, তাপ সৃষ্টি হলে সেখান থেকে আমাদের আগুন ধরে যেতে পারে। সেই কারণে দেখবে শর্ট সার্কিট থেকে প্রচুর পরিমাণে অগ্নিকাণ্ড হয়। তাই শর্ট সার্কিটে থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের আর্থিং করাটা অতি অবশ্যই দরকার। তো আমাদের মোটামুটিভাবে এই হচ্ছে অধ্যায়। আরেকটা জিনিস যেতে যেতে বলি, যেটা খুব কোশ্চেন আসে, সেটা হচ্ছে আমাদের দেখবে 3 পিন প্লাগের যে আর্থিং ওয়্যার হয় সেটা আমাদের 3 পিনটা আর্থিংটা একটু মোটা হয়। 3 পিন প্লাগের আর্থিংটা মোটা হয় এবং বড় হয়। কেন মোটা এবং বড় হয়?
বড় হওয়ার কারণ হচ্ছে যখন আমি 3 পিনটা আমি সার্কিটের সাথে যুক্ত করছি তখন আগে আর্থিং ওয়্যারটা যাতে ঢুকতে পারে, ফলে স্পার্কিং হলে আমাদের যে অতিরিক্ত পরিমাণে তড়িৎ সৃষ্টি হবে সেটা মাটিতে চলে যাবে এবং অগ্নিকাণ্ডের হাত থেকে বাঁচাবে যন্ত্রটাকে। আরেকটা হচ্ছে বড় মোটা হওয়ার কারণ কি, মোটা হলে আমাদের রোধ কম হবে, তার ফলে আমাদের খুব তাড়াতাড়ি আমাদের আবিষ্ট তড়িৎ প্রবাহটা পৃথিবীতে চলে যাবে এবং দুর্ঘটনার হাত থেকে যন্ত্রটাকে বাঁচাবে। আশা করি তোমরা অধ্যায়টা ভালো করে বুঝেছো। যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমরা সবাই ভালো থেকো।